তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। 91 সালে যদিও একটা সম্ভাবনা ছিল বিএনপির আসন কম থাকে, এখানে তো সে সম্ভাবনাও নাই। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছে, সেই কারণে তাদের সেফ সাইট আছে। তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে তফসিল অনুযায়ী নমনীয় পেপার দাখিল করেছি। মাননীয় চিফ ইলেকশন কমিশনার আমাদের এই নমনীয় পেপার গ্রহণ করেছেন। আমরা প্রতিনিধি দল সবাই একসাথেই ওনার কনফারেন্স রুমে গিয়েই আমরা দাখিল করেছি। আমাদের এই মনোনীত প্রার্থী 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ওনার এই প্রস্তাবের এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, আর নাগরিক পার্টির আলামিন সমর্থক। আমরা ফরমে যায় ওনারা চেয়েছেন সকল তথ্য উপাত্ত সুনিপুণভাবে বিশুদ্ধভাবে আমরা লিখিতভাবে পূরণ করেছি, আজকে জমা প্রদান করেছি। তার সাথে ওনারা 3 জনের প্রার্থী, প্রস্তাবক, সমর্থকের এনআইডি কার্ডের কপি জমা নিয়েছেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট আইনে বর্ণনা নাই, ওনাদের ইস্যুকৃত নির্দেশিকাও নাই। যতটুকু আছে ফুলফিল করে আমরা এটা জমা দিয়েছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ব্যালিড প্রার্থী হিসেবে যথাযথ যাচাই যেদিন হবে 16 তারিখ যাচাই পর্বে তিনি ব্যালিড প্রার্থী হিসাবে, যোগ্য প্রার্থী হিসাবে মনোনীত হবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। আর এই নির্বাচনটা নিয়ে অনেকের এই কিউরিওসিটি আছে, ইতিমধ্যে পুরো জাতির মধ্যে এটা একটা আলোচিত বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সরকার এবং সংসদের মেজরিটি থাকলে, মেজরিটিও টোটাল মেজরিটি থাকলে সাধারণত সরকারি দলেরই একক প্রার্থী থাকে, এখানে প্রতিনিধিত্ব হয় না। একটি মাত্র ইতিহাস বা রেকর্ড আছে 1991 সালের, যখন সংসদের মেজরিটি ছিল না কারো এককভাবে, জামাত ইসলামীর সমর্থনে 142 জন সম্ভবত বিএনপির সংসদ সদস্য ছিল, পরে নারী আসন যোগ হয়েছে। সেখানেও দেখা গেছে যে এককভাবে প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী করার মতো সংসদ সদস্য বা ভোটার বিএনপির ছিল না। সে সময় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে বিরোধী দল ছিল, তারা একজন প্রার্থী দিয়েছিলেন বদরুল হায়াত চৌধুরী, যার নাম আপনারা জানেন। উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী জামাত সহ আরো অন্যান্য ওনাদের সমর্থন যারা করেছেন সেই সংসদ সদস্য হবেন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। এরপর থেকে আর কখনো বিরোধী দল থেকে কোনো প্রার্থী এই আসনে হয়নি, এই পদে হয়নি। তো এবার আমরা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি 11 দলের বৈঠকে। আমরা 11 দলের বৈঠক করে শীর্ষ পর্যায়ের সেখান থেকে ডক্টর কর্নেল অলি আহমদকে আমরা মনোনয়ন দিয়েছি। দুটো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আগেও এসেছিল, এখনো জাতির কাছে আলোচিত প্রশ্ন। একটা হলো আপনাদের তো মেজরিটি নেই, তাইলে আপনারা কেন এখানে দিয়েছেন, প্রার্থী মনোনয়ন দিয়েছেন? আমরা বেশ শার্পলি এবং ক্লিয়ারলি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র চর্চার নতুন ধারা আমরা সৃষ্টি করতে চাই। 91 সালে যদিও একটা সম্ভাবনা ছিল বিএনপির আসন কম থাকে, এখানে তো সে সম্ভাবনাও নাই। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছে, সেই কারণে তাদের সেফ সাইট আছে এখানে। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি।
নাম্বার 2 হচ্ছে এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে এবং দেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি 3 বার মন্ত্রী ছিলেন, 6 বার এমপি ছিলেন। উনি পিএইচডি হোল্ডার, উচ্চ ডিগ্রিধারী এবং দেশের জন্য অনেক অবদান তিনি রেখে গেছেন। রাজনীতি আসার পর থেকেই দীর্ঘ সময় এক সময়ে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, আবার আলাদা দল করেছেন, এখন আবার আমাদের সাথে জোটবদ্ধভাবে উনি রাজনীতি করে যাচ্ছেন। আমরা আশা করছি জাতি এটাকে অবশ্যই ইতিবাচক দেখছে এবং আমাদের 11 দলের সিদ্ধান্তকে প্রশংসা করছে। কিন্তু সমস্যা হচ্ছে গণতন্ত্র চর্চার পিছনে সাংবিধানিক বাধ্যবাধকতা একটা ব্যারিয়ার তৈরি করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 70 আমাদের কনস্টিটিউশনে 70 অনুচ্ছেদ বলে, যেটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে তার মতামত জাতির সাথে, জনগণের সাথে, দেশের সাথে রাখতে পারে, সে ডোরটা ওপেন করা। সেখানে বিএনপি সহ যারা ঐক্যমত্য কমিটি ছিলেন, আমরা 3 দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছে যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। এটা আমরা সবাই চেয়েছি। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল আলী সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। আবার শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন, এখনো কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারে নাই। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাসের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল আলী সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। আর একটা বিষয় আমরা প্রতিবাদও করতে চাই, সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। তো এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। 5 মাস বা 6 মাসের কার্যক্রম, অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছেন। তা আমাদের আর নতুন করে বক্তব্য দরকার নেই। মহাসচিবের বক্তব্য, ফখরুল সাহেব যে কটা বক্তব্য দিয়েছেন, মাননীয় মন্ত্রী, দলের মহাসচিব, এটাই জাতি জেনে গেছে। বোঝা যাচ্ছে যে ওনারা আসলে পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন যদি ওনারা চাইতেন তাহলে সংসদের প্রথম শপথের দিন ওনারা সাংবিধানিক পরিষদের, সংস্কার পরিষদের শপথ দিতেন, অধিবেশন ডাকতেন, এর মধ্যে এটা সংস্কারের মধ্যে গণভোটের একটা বাস্তবায়ন হতো। তা আমরা এখন আশাবাদী হতে চাই। পার্লামেন্টও আমাদের সংসদ সদস্যরা বারবার উঠিয়েছে, রাজপথেও আমরা ভূমিকা রাখছি, আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। আপনারা জানেন ওনারা যাতে সংসদে অতি দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা করেন, অর্থাৎ গণভোটের রায়টা কার্যকর করেন, সেই সময়টা এখনো আছে। তাইলে ওনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ওনারা এখন যে সমালোচিত হচ্ছেন, জাতির কাছে দীক্ষিত হচ্ছেন, এই জায়গা থেকে ওনারা মুক্তি লাভ করবেন। আরেকটা হচ্ছে, সরকার যদি চায় একটা অ্যাক্ট বা অধ্যাদেশ, প্রথম অধ্যাদেশ পরে অ্যাক্ট হয়, অধ্যাদেশ জারি করেও কিন্তু করতে পারে। পার্লামেন্ট যেহেতু এখন নাই, তাহলে অনেক অধ্যাদেশ ওনারা ইতিমধ্যে জারি করেছে। তার সাথে যদি বলতো সবাই মিলে যখন একমত হয়েছে একটা অধ্যাদেশ জারি করে দিই, বাংলাদেশে গণতন্ত্র
উচ্চ পর্যায় থেকে চর্চা শুরু হোক, ওনারা এটা করার সুযোগ আছে, করলেন না। তা আমরা আজকে এখানে আপনাদের সামনে এই কয়েকটা বিষয় তুলে ধরলাম। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।